প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু। কেমন আছেন? শুভ সকাল। ভালো আছি, আপনি? এই তো চলছে। পত্রপত্রিকায় প্রকাশিত একটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো: পাল্টাপাল্টি হামলা চলছে, আলোচনায় অগ্রগতি নেই, ইরান ইসরায়েল সংঘাত। বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে নতুন জোট গঠন করেছে চীন। দৈনিক যুগান্তর: নতুন ড্রোনে হতবাক ইসরায়েল, নবম দিনেও বড় হামলা ইরানের। বিবিসির সাক্ষাৎকারে ডক্টর ইউনূস: আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। দৈনিক সমকাল: ত্রিপক্ষীয় সহযোগিতায় সম্মত ঢাকা, বেইজিং, ইসলামাবাদ। ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত হওয়ার পথে। কালের কণ্ঠ: ভোট নিয়ে সংশয় সন্দেহ কাটেনি, যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দাবি, আমি ৪-৫ বার শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য। বাংলাদেশ প্রতিদিন: ৮ মাসে ১,০০০ কোটি টাকার সম্পদ বিক্রি করেছেন বিপু। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়, সিইসি। সংখ্যা কাটেনি সর্বাত্মক যুদ্ধের। মানব জমিনের শিরোনাম: কঠোর অবস্থানে ইরান, থেমে নেই ইসরায়েলও। পোশাক খাতে নয়া চ্যালেঞ্জ, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সিদ্ধান্ত ইসির, বিবিসিকে প্রধান উপদেষ্টা। খবরের কাগজ: ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন আক্রমণ। দিনবদলের হাওয়া, বইয়ের বাজারেও মুজিব হাসিনার বই উধাও। দৈনিক সময়ের আলো: দীর্ঘমেয়াদী যুদ্ধের শঙ্কা, শক্তিশালী জোট গড়তে ঢাকা, বেইজিং, ইসলামাবাদ। কালবেলা শিরোনাম: টাকার জোরে চাকরিতে ফেরার চেষ্টায় যার সনদে শিক্ষকরা। দৈনিক জনকণ্ঠ: ঢাকায় সম্পর্ক মধুর, তৃণমূলে তিক্ত। ইনকিলাব: বঞ্চিত হচ্ছেন কৃষকরা। ইসরায়েলের চ্যানেল ১৪ কার্যালয়ে হামলা। রূপালী বাংলাদেশ: ২ মেরুতে বিএনপি জামায়াত, বাতিল হতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। দৈনিক করতোয়া: ইরানের পারমাণবিক নিয়ে বিশ্ব বিভক্ত, ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা। আলোকিত বাংলাদেশ: সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করছে ইরান, বিস্মিত ইসরায়েল। হাসিনাকে বিচারের মুখোমুখি হতে বললেন ডক্টর ইউনূস, বিবিসির সঙ্গে সাক্ষাৎকার। আপনি শিরোনাম শুনলেন, সব শিরোনাম যুদ্ধে, বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধের খবর আছে, কিন্তু আমরা একটু দেশের খবর নিয়ে একটু কথা বলতে চাই। দৈনিক যুগান্তর সহ আরও কয়েকটি পত্রিকায় বিবিসিতে দেওয়া আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার ছাপা হয়েছে, এবং এখানে বলা হচ্ছে, যেমন যুগান্তরের শিরোনামটি হয়েছে, আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করিনি। আওয়ামী লীগ নির্বাচনে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সিদ্ধান্ত ইসির। শেখ হাসিনার ভারতে থাকা তেমন কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর, তিনি নিয়মিত অংশ নেন, মিডিয়ার মাধ্যমে প্রচার করেন। রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেছেন, নতুন আরেকটি জনগোষ্ঠীর বোঝা আমরা সইতে পারবো না। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এই কথাটি বলেছেন ইসির উপরে ছেড়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের উপরে। নির্বাচন কমিশনার গতকাল যেটা আবার বলেছেন যে সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আদৌ সম্ভব না। তাহলে আমার একটু প্রশ্ন, যে নির্বাচন কমিশনের দায়িত্ব কতটুকু, মানে সরকারকে ছাড়া কি তারা নিতেই পারে? এটা আসলে গতকালকে আমি এটা দেখেছি, উনি এইটাই বলেছেন যে সরকারের সমর্থন ছাড়া নির্বাচন সম্ভব না। এটা বাস্তব কথা। আবার প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে নির্বাচন কমিশন ঠিক করবে, নির্বাচন কমিশন ঠিক করতে পারবে, আওয়ামী লীগ করবে কি করবে না, প্রশ্নটা তো সেই জায়গায় সেখানে। হ্যাঁ, তাদের তো কোনো এখতিয়ার নাই, যেটা যে সরকারই থাকুক, যখনই থাকুক, সরকারের সদিচ্ছা ছাড়া তার কোনো সিদ্ধান্ত হতে পারে না। আর যেখানে আপনি দেখেন যে এটা কিভাবে বাতিল হয়েছে আমরা সকলেই জানি, একদিনের একটা ডেমনস্ট্রেশনে স্থগিত করেছে এবং বলেছে তারা এটা বিচার। উনি কিন্তু কারেক্ট কথাই বলেছেন যে আমরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই, আমরা কার্যক্রমগুলো বন্ধ করেছি। এখন কার্যক্রম বন্ধ করা আর নিষিদ্ধ করা প্রায় সমার্থক। আপাতত কোনো কাজ করতে পারবে না, নির্বাচনে যেতে পারবে না। এখন নির্বাচন ধরে নিলাম, নির্বাচন কমিশন বললো যে না আওয়ামী লীগ ইলেকশন করবে, সরকার আলো করবে, অবশ্যই করতে পারবে না। এইটা ডিবেটেবল ব্যাপার। ওর
দিকে বল ছড়িয়ে দিচ্ছে, ওর দিকে বল ছড়িয়ে দিচ্ছে। এই বল ছোড়া কোনো মানে নেই। আমরা সকলেই জানি কি হতে পারে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা হয়। আমার কাছে সেটাই প্রতীয়মান হচ্ছে। সাক্ষাৎকারটি বিভিন্ন দিক আছে, যেহেতু আপনি শুধু একটি অংশ বললেন, সেখানে আছে রোহিঙ্গাদের কথা উনি যেটা বলেছেন, শেখ হাসিনা ওখান থেকে কথাবার্তা বলছেন সেটাও বলেছেন। এখন ধরুন যখন যারা নেতারা, বাংলাদেশের অনেক নেতাই তো বিদেশ থেকে বাইরের থেকে অনেকবারই কথা বলেছেন, তাই না? এটা বলেই এখন তারা তাদের কাছে করতে পারবেন, মানে রিচ করার জন্য একটা উপায়। এখন আপনি তো এটা বন্ধ করতে পারবেন না, এই জন্য বন্ধ করতে পারবেন সামাজিক যোগাযোগের যুগে। এবং সেখানে মোদি যে প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, উনি কিন্তু বলেছেন যেখান থেকে সামাজিক যে ইয়েটা আছে আর কি, যোগাযোগ ব্যবস্থা, এখানে তো আমি হস্তক্ষেপ করতে পারি না। এটা আমি কয়েকদিন আগে একটা রিপোর্টও এসছে, যখন বাংলাদেশ উষ্মা প্রকাশ করছিল যে এভাবে কেন করা হচ্ছে। তো এটা হবেই, সরকার এখন ডিসিশন নিতে হবে নির্বাচন তাকে করতে দেবে কি দেবে না, দেখা যাক, সময় বলে দেবে। তবে এই আলোচনা এখন চলতে থাকবে বোধহয় কিছুদিন। তবে একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে এটা শোনা কথা, শোনা কথাটা হচ্ছে যে লন্ডনে যখন উনি গিয়েছিলেন তারেক রহমানের সাথে বৈঠকে, তারেক রহমান সাহেব নাকি একটি কথা বলেছিলেন, এটা নাকি 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 বলেছিলেন যে নাকি, কিন্তু বারবার বলছেন, দর্শকরা বিভ্রান্ত হবে না, হতে পারে যে তার বাবা তো প্রয়াত জিয়া রহমান সাহেব তো করেছিলেন যে মাল্টি পার্টি ডেমোক্রেসি উনি করেছিলেন, কি বলে যে চালু করেছিলেন। সেই অবস্থায় যদি আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করি, তাহলে তো আওয়ামী লীগ আমাদেরকে বাদ দিয়ে নির্বাচন যেটা করেছিল সেটা সমর্থক একই রকম হয়ে গেল, তাহলে আমরা কি একই অবস্থা হলো? এটা আমরা শুনতে পেরেছি। এখন জানি না, সবকিছু তো আর মানে খবরের কাগজে ছাপা হয় না। তবে এটা যদি তারেক রহমান সাহেব বলে থাকেন, উনি যথার্থই বলেছেন, যদি বলে থাকেন। কারণ আমরা যখন ইনক্লুসিভ বলি, তখন ইনক্লুসিভ মানে সমস্ত পার্টির ব্যাপার, কিন্তু আবার এই ইন্টারভিউতে আছে যে ইউএনডিপির ব্যাপার কথা বলেছেন হচ্ছে জনগণের অংশগ্রহণ। হ্যাঁ, উনি বলছেন যে জনগণের অংশগ্রহণটাকেই উনি ইনক্লুসিভ। কিন্তু জনগণের অংশগ্রহণ তো রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই জনগণের অংশগ্রহণটা ঘটে। ধরেন রাজনৈতিক দল একটা দলকে কেউ সাপোর্ট করে, সেই মানুষগুলো যদি নির্বাচনে ভোট না দেয় বা নির্বাচন না দাঁড়ায়, তাহলে তো সেই অংশগ্রহণ হলো না। এটা অবশ্য বিতর্কের ব্যাপার, এটা আসলে বিতর্কের ব্যাপার, কথার মারপ্যাচ আছে, এগুলো কোনো মানে সলিউশন হবে না। একটু ইসরায়েল এবং ইরানের দিকে যেতে চাই আমরা। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনলাম যে 2 সপ্তাহের জন্য উনি দেখবেন, তারপরে উনি ব্যবস্থা নেবেন। কিন্তু যেটা দেখা গেল যে না, যুক্তরাষ্ট্র অলরেডি জড়িয়ে গেছেন মানে এই যুদ্ধের ময়দানে। এখন যে অবস্থাটা দাঁড়াবে, কি হবে আসলে? এটা তো আমরা এখন পৃথিবীটাকে ভাগ করে ফেলছি, তাই নাকি? একেবারে দুটো ভাগে ভাগ করে ফেলেছি। আপনি দেখেন, ইরানের পক্ষে আছে নর্থ কোরিয়া, চায়না, রাশিয়া, চীন, চায়না যেটা বললাম আছে, এবং আরও অন্যান্য দেশগুলো আছে, পাকিস্তানও আছে। আর ওদের পক্ষে তো আমেরিকাকে থাকতেই হবে। এবং ইউরোপ এখানে একটা চুপচাপ ভূমিকা নিচ্ছে, তারা এখনও কিছু বলছে না, বাট তারা বলছে উই আর ভেরি কনসার্ন। এদিকে ওয়াইসির একটা মিটিং হয়েছে 57 ইসলামিক রাষ্ট্র যেটা, সেটায় টার্কিতে হয়েছে, সেখানে কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী গেছেন। এই যুদ্ধের মাঝেও কিন্তু সেই মিটিংয়ে কিন্তু বলেছেন যুদ্ধ থামান, তারপরে আমরা কথা বলবো। এবং আরেকটি কথা বলেছেন, ওই যে তুরস্কের প্রেসিডেন্ট যেটা বলেছেন যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে রেখে শান্তি আশা করা যায় না, কারণ ইসরায়েল যেভাবে করেছে। আপনি দেখেন যে কিছুদিন আগে গাজায় যে অবস্থা হয়েছিল, এখন আবার ইরানে তারা করলো। মজাটা হচ্ছে, একটি রিপোর্ট আজকে আছে, সেটা হচ্ছে যে গাজাবাসী যেই কষ্টটা, দুঃখটা এখন ইসরায়েলের লোকজন ভোগ করছে। এবং তারা যে রিপোর্টগুলো এখানে এসছে, ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোর রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে অসম্ভব আতঙ্কে আছে। এবং গাজা এবং ইসরায়েল থেকে প্রচুর লোক চলে গেছে, বিত্তবান যে সমস্ত লোকজন, তারা কিন্তু দেশে নেই। যদিও সেই দেশটি জনসংখ্যা খুবই কম, হয়তো 1 কোটিরও কম জনসংখ্যা, এর মধ্যে অনেক লোক চলে গেছে এবং অনেক লোক বাংকারের মধ্যে রয়ে গেছে। তারা একজন বলছে যে আমি টেলিভিশন কম্পিউটার দেখছিলাম, হঠাৎ করে পুরো বিল্ডিং কেঁপে উঠলো, তারপর আমি চলে গেলাম বাংকারে, 2 ঘন্টা পর আমাকে রেস্কিউ করা হলো। তো এই যে ভীতিটা, তারা মনে করেছিল তারা ইনভিনসিবল, তাকে ক্ষয় করা যাবে না। কিন্তু ইরান
একের পর এক ড্রোন হামলা করে তারা দেখিয়ে ইরানের প্রসঙ্গ তুললেন। খামেনি অলরেডি বাংকারেই অবস্থান করছেন এবং উনি কিন্তু তিনি অলরেডি কি আশঙ্কা করছেন যে তার জীবনের ঝুঁকি হতে পারে, এই জন্য কিন্তু তিনি উত্তরসূরি নির্বাচন এটা কারণটা কি জানেন, যে ট্রাম্প কিন্তু বলে দিয়েছে যে আমরা জানি উনি কোথায় আছেন, কিন্তু এখনই মারবো না। আচ্ছা, এটা মানে এটা কি কোনো রাষ্ট্রপ্রধানের কথা হতে পারে? ঘোষণা দিয়ে মারা, হ্যাঁ, এটা তো ডাকাতি করা। আর যে ডাকাতরা আগে নাকি শুনেছি যে ঘোষণা দিয়ে আসছে যে আপনি তৈরি থাকেন, আমরা ডাকাতি করতে আসছি। তো এই কারণে উনি 3 জন যে করেছেন, উত্তরসূরি করেছেন। এর মধ্যে কিন্তু তার ছেলে নেই। অনেকে ভাবছিল তার ছেলে থাকবে, ছেলে নেই। মানে হি ইজ অলসো প্রিপেয়ার্ড ফর দ্যাট। কিন্তু কথা হচ্ছে যে এই মানে ইরানের অবস্থান কিন্তু আপাত দৃষ্টিতে অনেক ভালো ইসরায়েলের থেকে, এবং ইসরায়েলের অবস্থা খারাপ দেখেই কিন্তু সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি জড়িয়ে যায় তখন তো হয়তো পরিস্থিতি আবার অন্যরকম হবে। যদিও যুক্তরাষ্ট্রের ভেতরে তাদের জনগণের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ আছে, ক্ষোভ বিক্ষোভ আছে। এবং ট্রাম্প তো নিজে খুব একজন পপুলার লোক না। সে আপনি যেটা বলেছেন, তিনি বলেছেন যে যদি আমাকে শান্তিতে 4-5 বার নোবেল পুরস্কার দেওয়া যেত। এখন এই ধরনের কথাবার্তা যেন বলেন, আপনি আমি দুজনেই হাসছি, দর্শকরা নিশ্চয়ই হাসবেন যে এই ধরনের কি কথা বলে। পাকিস্তান, বাংলাদেশ এবং চীন নতুন একটা মেরুকরণ, নতুন একটা জোট গঠন হয়েছে। ব্যবসা, বিনিয়োগ, স্বাস্থ্য, পানি সম্পদ সহ নানা খাতে সহযোগিতা করবে। হ্যাঁ, এটা বোধহয় চায়নার কুনমিংয়ে এটা একটা মিটিং হয়েছে। ওখানে চায়নার ভাইস পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন উনি এসেছিলেন। পাকিস্তান থেকে এসছেন অ্যাক্টিং ফরেন সেক্রেটারি, বাংলাদেশ থেকে অ্যাক্টিং ফরেন সেক্রেটারি। তো ওখানে ভিডিও টক করেছেন আবার আমিনা বালুচ যিনি আছেন পাকিস্তানের ফরেন সেক্রেটারি, উনি ওখানে ভিডিও কনভারসেশনে কথা বলেছেন। এটাকে দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে একটা সামাজিক অবস্থান পরিবর্তনের জন্য, মানুষের উন্নয়ন, মানব সম্পদের উন্নয়নের জন্য। কিন্তু এই ধরনের একটা জোট ঠিক কাঙ্ক্ষিত ছিল বলে আমার কাছে মনে হয় না। বিশেষ করে সময়ের দাবি, এটা ঠিক যারা সময়ের দাবির কথা বলি, আমরা সময়ের দাবির কথা বলি, কিন্তু সময় কি আসলেই চাচ্ছিল যে এরকম একটা জোট হোক? জোট না থেকেও তো অনেক কিছু করা যায়, তাও আবার পাকিস্তানের সাথে, এবং তাও পাকিস্তানের সাথে, চায়নার সাথে, যেখানে ভারত, পাকিস্তান এবং চায়নার প্রতি তাদের একটা মানে বিদ্যমান অসুবিধা তো আছেই আর কি রাজনৈতিকভাবে। সেখানে আমরা এরকম একটা জোটে কেন গেলাম? বিশেষ করে এরকম একটি সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। আমি একটা ছোট্ট করে প্রশ্ন করি, মানে আমি জানি না এই প্রশ্নটা আমার কে কিভাবে নেবেন। তাহলে কি আমরা সব ভুলে গেলাম? আসেন ভাই ভাই হয়ে থাকি, লেট আস ফরগিভ এন্ড ফরগেট। 71 ভুলে যাই, আমরা ভুলে যাচ্ছি। মানে ওই যে যেটা আপনি আমাকে বিয়ে করলেন, ইন্টারভেন করলেন, সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের মানে সময় কেন এই ধরনের একটা প্রশ্ন না হলো? এটা হতেই পারে যে কেন এটা করা হলো, অ্যাক্টিং ফরেন সেক্রেটারি সে কেন গেলেন, এত কি পড়েছিল। লেট দ্য নিউ গভর্নমেন্ট কাম অ্যান্ড ডিসাইড। একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসুক, তারা ডিসিশন নিক যে এরকম কোনো জোট তারা করবে কি করবে না। দেখা যাক আসলে কি হয় ভবিষ্যতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হ্যাঁ, আপনি যদি বাংলাদেশের চিকিৎসা সেবার কথা বলেন বা চিকিৎসা শাস্ত্রের পড়াশোনার কথা বলেন, তাহলে প্রথমেই ঢাকা মেডিকেল কলেজের কথা উঠবেই। এবং কি দুর্ভাগ্যজনক হলো যে আবাসন সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এই কলেজটি বন্ধ ঘোষণা করা হলো। আজকে 12টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে শিক্ষার্থীদের। এইটা কি কাঙ্ক্ষিত? দেখেন, 7 মাস আগে কিন্তু পিডব্লিউডি বলেছিল যে বিল্ডিংটা বাস করার ফজলে রাব্বি হল, এবং এই 7 মাসে সরকার মানে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি করেছেন আমরা কিন্তু জানি না, দেখতেও পাচ্ছি না। হঠাৎ করে 5 দফা আন্দোলন কিন্তু অনেকদিন ধরেই তাদের চলছে। তো 7 মাস তো কম সময় না, কিছুই কি করা যেত না? কিন্তু মানে মেডিকেল চিকিৎসা শাস্ত্রের মতো একটা গুরুত্বপূর্ণ খাতে এরকম একটা খোদ রাজধানী শহরে এরকম একটা সংকট সমস্যা হচ্ছে, সেটা আমরা এতদিনে 7 মাসেও ঠিক করতে পারলাম? আমরা ঠিক করতে পারলাম না। এবং আমি গতকালকে টেলিভিশনে দেখে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি যে মানে আসলে কি ঢাকা মেডিকেল কলেজ না অন্য কোনো মেডিকেল কলেজ? আমি ভাবতে পারিনি। আপনি যেটা বললেন, আমিও শিরোনামটা পড়ার সময় আমি আবার একটু খেয়াল করেছি, এটা কি ঢাকা মেডিকেল কলেজ নাকি ঢাকার বাইরে কোনো? ঢাকার বাইরে, আমি ভেবেছি ঢাকার বাইরে কোনো কলেজ। কিন্তু খোদ ঢাকা শহরে ঢাকা মেডিকেল কলেজের
মানে আগে তো দুটো মেডিকেল কলেজই ছিল, ঢাকা মেডিকেল কলেজ, মিটফোর্ড মেডিকেল কলেজ, এই দুটোই ছিল ঢাকায় প্রাণ চিকিৎসার জন্য। সেইখানে যদি আজকে ঢাকা মেডিকেল কলেজ বন্ধ হয়ে যায়, ছাত্র সব বেরিয়ে যায়, তাদের 5 দফা দাবি যদি মানা না হয়, আমার কাছে মনে হয় যে প্রতিটি জায়গায় সহনশীলতার অভাব আছে, কিন্তু পরিকল্পনার অভাব আছে। কেউ কোনো ডিসিশনে যেতে চাচ্ছে না, একটা কোনো নিজে একটা যে উদ্যোগ নেবে সেই উদ্যোগটা নিচ্ছে না। এই উদ্যোগটা উদ্যোগ নিচ্ছে নাকি ভয়ে বলতে পারবো না, দায়িত্ব নিতে যায় আবার কি দাঁড়ায় সেটা এটা হতে পারে যে এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমি কি করব না করব, কোনটাতে আমার ভালো হবে কোনটাতে খারাপ হবে। কিন্তু অ্যাজ এ দেশ সারা পৃথিবীতে তো এটা চাউর হয়ে গেছে যে ঢাকা মেডিকেল কলেজ বন্ধ, তাও আবাসন খাতের সমস্যা নিয়ে, সামান্য ছোট্ট একটা সমস্যা, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ। মানে এটা তো সহজেই বলা যায়, আর কোথাও আবাসন খাত না হোক, আবাসন তৈরি না হোক, ঢাকা মেডিকেল কলেজে আবাসন একটা সুষ্ঠু আবাসন প্রক্রিয়া থাকবে, এটা তো সকলেই কাঙ্ক্ষিত, সকলেই আশা করে। আর ওটা তো এমন বেশি কিছু চাচ্ছে না, বলছে না যে এয়ার কন্ডিশন রুম করে দিই। আপনি যদি লেখাপড়ার কথা বলেন, তাদের থাকার জায়গা, আবাসন সুবিধা না দিয়ে আপনি কি করে চিকিৎসা শাস্ত্রে এত উন্নতি ঘটাবেন, সেটা তো একটা প্রশ্ন। সেটাও একটা প্রশ্ন রয়ে গেছে। অনেক ধন্যবাদ। আমাদের পরিকল্পনা উপদেষ্টা একটা কথা বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যে বেশি দুর্নীতি হয় প্রকল্প বাস্তবায়নে, কিন্তু অতীত যদি ধরি, কিন্তু উনি বলেছে এখনো সেটা হচ্ছে, তাহলে পরিবর্তনটা কোথায়? এটাই গতকালকে আমি ওনার বক্তব্যটা শুনেছি, আমার কাছে আশ্চর্য লাগলো যে আগে 16 বছরে যে সরকার যেটা করেছে, এখনো যদি সেই ধারাবাহিকতাটা থাকে, পরিবর্তন হলো কি, তাহলে আমরা 10 মাসে কি করলাম। এখন এই 10 মাসে যদি এই কাজটা হয়ে থাকে, এখন তো আওয়ামী লীগকে আর ব্লেম করতে পারছেন না আপনি, আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই, অন্য কোনো সরকারও নেই, আপনারাই আছেন ক্ষমতায়। তার মানে আপনাদের চোখের সামনে এটা হচ্ছে, আপনি কাকে দোষবেন, আপনি কাকে ধরবেন? যদি তাই হয়ে থাকে আপনি তাদেরকে ধরেন, তাদেরকে নিয়ে শাস্তির ব্যবস্থা করেন। আওয়ামী লীগের শাস্তির ব্যবস্থা যদি করে থাকেন, এখানেও শাস্তির ব্যবস্থা করতে হবে। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেন সেই তিমিরেই আবার ফেরত চলে যাচ্ছি প্রতিটি জায়গায়। আপনি দেখুন, জানি না অবস্থাটা কি দাঁড়াবে। আমরা আশা করেছিলাম যে আমরা টেস্টটা বোধহয় জিতবো, মানে শেষের দিকে, বিশেষ গতকালের খেলায় বৃষ্টিটা যদি বাগড়া না দিত, তাহলে বোধ করি অন্যরকমের একটা ঘটনা হতো। আজকে যদি শান্তর সেই একই টেস্টে 2টি সেঞ্চুরি করার যে ছবিটা, মানে যদি জয় হতো, তাহলে এই ছবিটার একটা অন্যরকমের মিনিং হতো, যে হ্যাঁ আমি জয় করেছি। না, তারপরও যে ভালো খেলেছে আপনি, আমি অলওয়েজ অপটিমিস্টিক, এবং আমি খুব পজিটিভ ক্রিকেটের ব্যাপারে। আমাদের যখন খারাপ খেলে তখন আমি খুব বেশি সমালোচনা করি না, বাট ইট ইজ এ প্রসেস। আপনি দেখেন দক্ষিণ আফ্রিকা 27 বছর পরে এই প্রথম একটা শিরোপা পেল, 27 বছর পরে। ইজ এ ভেরি গুড টিম, কিন্তু পেল এতদিন পরে, কাজে এটা কিছু না। এবং সেই এই যে শান্ত কিন্তু এই প্রথম বাংলাদেশি প্লেয়ার বোধহয় টেস্টে 16 নম্বর, যে পরপর 2টি ইনিংসে সে সেঞ্চুরি করেছে। তো এটা তো একটা অ্যাচিভমেন্ট। নিঃসন্দেহে এই টেস্টে সমানে সমানে লড়াইয়ের যে দৃঢ়তা, সেটা দেখিয়েছে, এবং আমাদের প্রাপ্তিও আছে। আমরা বুঝতে পারছি আমরা কোথায় অবস্থানে আছি এই টেস্টে। নিশ্চয়ই আমরা যদি, আমি মনে মনে চিন্তা করছিলাম যে বর্তমান ক্রিকেট বোর্ড যদি এককভাবে একটা টেস্টের আলাদা একটা টিম করে, তাহলে কিন্তু ধরেন এই ধরনের রেজাল্ট আসবে। কারণ হি উইল অলওয়েজ কনসেন্ট্রেট, যে প্লেয়ারটা সে কনসেন্ট্রেট করবে, আমাকে টেস্ট খেলতে হবে, আমি টেস্ট খেলবো, আমি ওইভাবে টেস্ট খেলবো। আর ওডিআই আর টি20 বুঝছেন তো, আসো মারো শেষ করো খেলা। আর এটা তো ধৈর্যের খেলা। আপনার এক ওভারে 2 রান যদি হয়, ইট ইজ এ ভেরি গুড স্কোর। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। শেষে ছিল ক্রিকেট। হ্যাঁ, এই খেলাটিতে জিতবো বলে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু আমরা জিতেছি, লড়াই করে জিতেছি। আমরা লড়াই করে ড্র করাটাও অনেক 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 একটা কি বলবো যোগ্যতার ব্যাপার। ক্রিকেট এভাবেই এগিয়ে যাক। ওই যে বললাম, ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।